আসসালামু আলাইকুম ভাইয়ারা। আজকে তোমাদের জন্য সংখ্যা ভিত্তিক একটা ক্লাস নিয়ে আসলাম। জাস্ট কাজ কি, আমার সাথে সাথে কথাটা শুনবা, দেখবা অলরেডি পড়া হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট একবার দেখলেই হয়ে যাবে। আমি সংখ্যা ভিত্তিক অনেক টপিক এনেছি, যেমন পরিমাণগত রসায়ন থেকে কয়েকটা সংখ্যা ভিত্তিক টপিক এনেছি, যেগুলো মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং তোমরা যেভাবে পড়ো সেভাবে আজকে আমি পড়াবো না। ঠিক আছে, দেখার সাথে সাথে অ্যান্সার হয়ে যাবে। আমরা জারক বিজারক উভয় রূপে কাজ করে শিখবো, আমরা বিরঞ্জক পদ্ধতি শিখবো, আমরা জারণ বিজারণের বেসিকগুলো শিখে ফেলবো। তার সাথে আমরা এই 4 অধ্যায়ে যাবে তড়িৎ রসায়নে গিয়ে তোমরা দেখবা কয়েকটা ব্যাটারির ইএমএফ দেওয়া আছে। ঠিক আছে, ভোল্ট দেওয়া আছে, সে ভোল্ট নিয়ে আমি কথাবার্তা বলবো। চলো আমি শুরু করি। অবশ্যই অবশ্যই ভিডিওটি নাটে সম্পূর্ণ দেখবা। দেখো, প্রথম কথা হচ্ছে ফেনফথেলিন। এগুলো হচ্ছে প্রত্যেকটা নির্দেশক। আমরা এটা অম্লীয় মাধ্যমে লিখেছি, এটা ক্ষারীয় মাধ্যমে লিখেছি, তার সাথে আমরা পিএইচ নিয়েছি। পিএইচটা লেস ইম্পর্টেন্ট, তাও পড়াবো, পিএইচটা দেখার সাথে সাথে পারবা। ওকে, চলো আমরা শুরু করি। এটা অম্লীয় মাধ্যম এবং ক্ষারীয় মাধ্যমে কি কি বর্ণ দেয়। দেখো ভাইয়া, ফেনফথেলিন ফতে ফার্স্ট। তাহলে যে মামুর বেটা ফার্স্ট হবে, আচ্ছা বলো তো তার আগে অ্যাসিড ভালো না ক্ষার ভালো? আরে ভাই, অ্যাসিড তো খারাপ জিনিস, মুখে মারলে মুখ টুক পুড়ে যেতে পারে ভাই, এটাই যাতে, ঠিক আছে না? তার জন্য অবশ্যই অ্যাসিডটা খারাপ হবে। তাহলে বলো তো, যে ফার্স্ট মামুর বেটা ফেনফথেলিন যেহেতু ফার্স্ট, তাই সে অম্লীয় মাধ্যমে কোনো বর্ণ দিবে না, সে খারাপ কাজে থাকবে না ভাইয়া, সে বর্ণ দিবে না। কিন্তু ফেনফথেলিনের লাস্ট দেখো ভাইয়া, মিডিলে আছে ল, এই ল থেকে লালচে বেগুনি পড়বো। তাহলে অম্লীয় মাধ্যমে সে বর্ণ দেয় না, ক্ষারের মাধ্যমে সে লালচে বেগুনি বর্ণ দিবে। আমি কি বোঝাতে পারলাম? তাহলে ফেনফথেলিনের এই ল থেকে হচ্ছে লালচে বেগুনি। তাহলে অম্লীয়তে বর্ণহীন, ক্ষারীয়তে লালচে বেগুনি। এরপরে আসো থাইমল ব্লু। দেখো ভাই, আমি পাশে লিখেছি ক্ষার, এবং আরেকটা আছে সেটা হচ্ছে অম্ল। কিছু না বললে আমি অম্লটা ধরে নিব। ধরো ফেনফথেলিন শুধু বলেছে, তাহলে আমাকে বুঝতে হবে সেটা হচ্ছে অম্ল। ওকে, তাহলে দেখো ফেনফথেলিন, সরি থাইমল ব্লু, এই থাইমল ব্লু দেখো অম্লীয় মাধ্যমে হলুদ, ক্ষারীয় মাধ্যমে নীল দেয়। পড়বো কেমনে ভাইয়া? দেখো থাইমল, ভাই বলো তো মলের কালার কি? আরে ভাই, হাগার কালার হচ্ছে ভাইয়া হলুদ, ঠিক না? আর ব্লু মানে কি? নীল। তাই হলুদ নীল, তাই থাইমল, এ মল হচ্ছে হলুদ, ব্লু মানে নীল, তাই হলুদ নীল। এরপর আসো ক্রিসল রেড আর ফেনল রেড। তাই ক্রিসল না বলবো ক্রিসহল। কি বলবো? ক্রিসহল না বলে আমি বলবো ক্রিসহল। ক্রিসহল, হল, হল হতে হলুদ, লতে লাল। তাহলে আমি আবারও বলছি, মুখে মুখে বলো। ক্রিসহল ফেনল না বলে বলবো ক্রিসহল ফেনহল। ক্রিসহল ফেনহল। তাহলে ক্রিসহল হতে হলুদ আর লতে লাল, হলুদ লাল। তাহলে ক্রিসল এবং ফেনল আসলে পারবো। আমরা ক্রিসলকে ক্রিসহল বলবো, ফেনলকে ফেনহল বলবো। এরপরে আসো ব্রোমোথাইমল ব্লু। সেম কথা ভাইয়া, মল কি? মলের কালার হলুদ, তাই অম্লীয় মাধ্যমে দিবে হলুদ, এবং ব্লু মানে নীল, তাই ক্ষারের মাধ্যমে দিবে নীল। না পারার তো আসলে কিছু নাই, বলো ঠিক কিনা? সামনে আসো, বলছে লিটমাস। এই লিটমাস না পারলে ভাইয়া কি বলবো ভাই, কিছু বলবো না। এই লিটমাস সবার পারা উচিত। সে অম্লীয় মাধ্যমে লাল করে, ক্ষারের মাধ্যমে নীল করে। তাও যদি ভুলে যাও, লয় লিটমাস, লয় লাল দিবে আগে, পরে নীল। লয় লিটমাস, লাল দিবে আগে, পরে দিবে নীল। এবার আসো মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড এবং থাইমল ব্লু। দেখো তো ভাইয়া, এখানে কোনো নীল আছে? অম্লীয় মাধ্যমে কিন্তু নীল থাকে না। তুমি যদি না পারো, তুমি লাল হলুদ মাইরা চলে আসবা। কি বললাম? লাল হলুদ মাইরা চলে আসবা। দেখো ভাইয়া, মিথাইল যে সকল শব্দগুলোতে আছে সেগুলো লাল এবং হলুদ হয়, বাট মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ, অরেঞ্জ তো অনেক রকমের কালার হয়, অনেকে গোলাপি পছন্দ করে, পিঙ্ক কালার, তাই একটু গোলাপি লাল দিতে হবে একে। অরেঞ্জ কেমন? গোলাপি লাল, তার সাথে আছে হলুদ। আর থাইমাল ব্লু, অতে অম্ল, অতে উল্টে, সে লাল হলুদ দিবে। তাহলে না পারলেই লাল হলুদ মারবো। মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড এবং থাইমাল ব্লু সবাই লাল এবং হলুদ দেয়। কথা কি ক্লিয়ার? আশা করতেছি যেটা অরেঞ্জ সেটা গোলাপি দিবা বা গোলাপি লাল দিবা। ওকে, দেখো ভাইয়া, আমরা যদি একটু সামারি করতে চাই, দেখো খুবই সহজ, আমার সাথে সাথে বলতে হবে। দেখো, তাহলে ফেনল, ফেনফথেলিন, যেহেতু ফেনফথেলিন ফার্স্ট, তাই বর্ণ দিবে না, আর ফেনলের ল থেকে লালচে বেগুনি। এরপরে কি হলো? থাইমল ব্লু। আরে ভাই, মলের কালার হলুদ
আর ব্লু মানে নীল, হলুদ নীল। এরপরে কি হলো ক্রিসল এবং ফেনল, ক্রিসহল বললাম হল হলুদ লাল, ফেনহল বললাম হলুদ লাল। এরপরে ব্রোমোথাইমাল ব্লু, এ থাইমল আছে, মল মানে হলুদ আর ব্লু মানে নীল, হলুদ নীল। এরপরে লিটমাস পড়লাম, লয় লিটমাস, লয় লাল হবে আগে, এরপরেরটা নীল। এরপরে কি দেখো তো মিথাইল রেড পড়লাম, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড এবং থাইমাল ব্লু যদি অম্ল হয় তাহলে কি দেবো লাল হলুদ, না পারলে লাল হলুদ। আর অরেঞ্জ অনেকে গোলাপি কালার খায়, পিঙ্ক কালার পছন্দ করে, তাই পিঙ্ক হলুদ হবে। সমস্যা আছে কি না? আশা করতে পারছি কনসেপ্টটা একেবারে মুখস্থ হয়ে গেছে, না পারার আসলে কিছুই নাই ভাইয়া। তো চলো ভাইয়া এবার আমরা পিএইচটা দেখে ফেলবো। পিএইচটা দেখার আগে খুবই সহজ কথা, আমাদের এই চারটা জিনিস সিরিয়ালি মনে রাখতে হবে। এটা মনে রাখার আসলে কিছু নাই, ফতে ফেনফথেলিন ফতে ফার্স্ট, ফতে ফেনফথেলিন ফতে ফার্স্ট। এরপরে হচ্ছে থাইমাল ব্লু। দেখো থাইয়ের এই হর্ষইটা কি দুইয়ের মতন না, হর্ষই কি দুই না, তাই এটা দুই। থাইমল ব্লু, যেহেতু ক্ষার যেহেতু ভালো জিনিস তাই উপরে, যেহেতু অম্ল ভালো জিনিস না, উল্টা পাল্টা জিনিস অ্যাসিড জিনিস, তো সবার নিচে লিখেছি। তাহলে আসো ফেনফথেলিন ফতে ফেনফথেলিন ফতে ফার্স্ট, থাইমল ব্লু হচ্ছে দুইয়ে। দেখো ক্রিসল এটা তিন না, তিন কি ক্রিসল এরপরে ফেনল, আগে ক্রিসল পরে ফেনল, আগে ক্রিসল পরে ফেনল, এই চারটা জিনিস পারতে হবে। দেখো ফেনফথেলিন, থাইমল ব্লু, ক্রিসল, ফেনল। পড়ার কারণটা কি দেখো, যে ফার্স্ট হয় 100 দিলে তো খারাপ দেখায়, ঠিক আছে না, তাই তাকে একটু 98 দিলাম। কত দিলাম 98 মার্ক দিলাম, 9.8 দিলাম। এরপরে চিন্তা করো থাইমাল ব্লু যে যেহেতু সেকেন্ড, তাই সেকেন্ড হলে 96, 2 মার্ক কমাইলাম, সেকেন্ড তাই 2 মার্ক কমাইলাম, তাহলে 2 মার্ক কমালাম 96 হলো, ঠিক আছে। এরপরেরটা 88, এরপরেরটা 84, 88 84, 88 84, তাহলে ফার্স্টে 98 দিলাম, এরপরে 2 তাই 2 কমাইলাম 96, 88 84, শেষ। আসো এরপরে দেখো ব্রোমোথাইমাল ব্লু, বলবা ব্রো 6 7 মারে, কি মারে, এই যে ব্রো 6 7 মারে, আমি আবারও বলছি মুখে মুখে বলো, ব্রো 6 7 মারে। এরপরে আসো লিটমাস, লিটমাস যেহেতু ভাই একটা নিরপেক্ষ জিনিস, আর নিরপেক্ষর পিএইচ কত হয় 7 হয়, তাই কমন সেন্স এই 7 হবে। এখন যেহেতু রেঞ্জে লিখছি তাই তো 7 লিখবো না, আমরা লিখবো 6 + 8, ঠিক আছে না, ভাগ 2। যদি এর গড় করো 6 + 8 ভাগ 2, তাহলে তুমি কমন সেন্স লিখি পাবা বলো তো, তুমি পেয়ে যাবা কিন্তু ভাইয়া 6 আর 8 যোগ করলে কত হয় 14, 14 আর 2 ভাগ করলে 7, তাই অবশ্যই 6 থেকে 8 হবে, এটা না পারার কিছু নাই। লিটমাসের পিএইচ 7 হয় 6 থেকে 8 রেঞ্জ লিখলে, 7 কে রেঞ্জ করো তাহলে 6 এবং 8। এরপর আসো মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। দেখো মিথাইল কটা অক্ষর 4টা, তাই 4, মিথাইল 4টা অক্ষর তাই 4, রেড কটা অক্ষর 2টা, তাই 4.2। আশা করতেছি পারবা, মিথাইল 4 তাই 4, রেড 2 তাই 2। দেখো মিথাইল 4 তাই 4। ভাই অরেঞ্জ কত অক্ষর, সরিও র ইও আর বর্গীর জ, 4টা অক্ষর, এখানেও 4টা অক্ষর আছে, তাই এটা 4। তাহলে মিথাইল 4 আর অরেঞ্জ 4, তাই 4.4 হয়ে গেল। এবং যেহেতু থাইমাল ব্লু যেহেতু অম্ল, অম্ল যেহেতু খারাপ জিনিস, তাই সবার পরে অম্ল 1 2, অম্ল 1 2, অম্ল 1 2, ঠিক আছে তো, অম্ল 1 2, অম্ল 1 2। তাহলে দেখো খুবই সহজ কথা, আমি একবার সামারি করি। দেখো ফেনফথেলিন ফার্স্ট, থাইমাল ব্লু সেকেন্ড, ফার্স্টকে 98 দিলাম, আর থাইমাল ব্লু যেহেতু সেকেন্ড তাই 2 কমাইলাম 96 করলাম। এরপরে ক্রিসল ফেনল, ক্রিসল 88, ফেনল 84। এরপর দেখো ব্রো 6 7 মারে, ব্রো 6 7 মারে, লিটমাস যেহেতু 7 রেঞ্জ করলে 6 থেকে 8 হয়, ঠিক। মিথাইল 4টা অক্ষর তাই 4, রেড 2টা অক্ষর তাই 2, তাহলে 4.2 4.2। মিথাইল অরেঞ্জ, মিথাইল 4 অক্ষর, অরেঞ্জ হচ্ছে 4 অক্ষর, তাই 4.4। এরপরটা কি থাইমাল ব্লু অম্ল, অম্ল 1 2, অম্ল 1 2, পড়া শেষ। তাহলে পিএইচ পারবো আশা করতেছে, আর এটা তো একবারে ইজি। এবার চলে আসো আমাদের নির্দেশকের ব্যাপারটা, সবল অ্যাসিড সবল ক্ষার, দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার, বা যে কোনো কিছু দিই সবল অ্যাসিড দুর্বল ক্ষার, এ সকল দিয়ে যে আমরা নির্দেশকগুলো পাই এবং প্রশমক বিন্দুতে পিএইচ গুলো পাই, সেগুলো একটু আলোচনা করব। দেখো ভাইয়া সবল অ্যাসিড সবল ক্ষার দুইটাই যখন বশ হয়, দুইটাই সবল, সবল অ্যাসিড সবল ক্ষার, তখন তুমি যে কোনো নির্দেশক দিতে পারবা। যে কোনো নির্দেশক মানে বোঝাতেছে কি ভাই, তুমি ফেনফথেলিন দাও, মিথানল দাও, রেড দাও, যাই দাও না কেন, একটা সম্পূর্ণ তুমি যে কোনো কিছু দিতে পারবা।
ঠিক আছে, সেক্ষেত্রে পিএইচ হবে, মনে রাখতে হবে 4 থেকে 10 রেঞ্জ। এটা মনে রাখাই লাগবে, 4 থেকে 10। 4 ছক্কা না, 4 10, 4 10, 4 10 কেন লাগবে? কারণ এটা পারলে তুমি এগুলো পারবা। ঠিক আছে, তো ভাই এখানে আসলে পড়াশোনা দুইটা জিনিসে, তাহলে সবল অ্যাসিড সবল ক্ষার যে কোনো নির্দেশক লাগে 4 10, 4 10, ওকে 4 10, যেহেতু দুইটাই সবল তাই যে আলটিমেটলি লবণটা উৎপন্ন হয়, অ্যাসিড ক্ষারে কি হয়, লবণ এবং পানি উৎপন্ন হয়, এই যে লবণটা উৎপন্ন হবে সেটা কিন্তু নিরপেক্ষ লবণ হবে। খুব ভালো করে মাথায় রাখবা, সবল অ্যাসিড সবল ক্ষার দিলে লবণটা হয় নিরপেক্ষ, আর নিরপেক্ষর পিএইচ কত হয় 7। তাই ভাইয়া একটা যদি প্রশমন বিন্দুতে পিএইচ চাই তখন 7 হবে। কথা কি বুঝছো কনসেপ্টটা? তাহলে এরপর আসো সবল অ্যাসিড দুর্বল ক্ষার। আমরা সবসময় দুর্বল নিয়ে কথা বলবো, দুর্বল নিয়ে কথা বললে কিন্তু পড়াশোনা হয়ে যাবে। দেখো যে দুর্বল হয়ে গেছে তাকে তুমি ভাইয়া অরেঞ্জ মরেঞ্জ খাওয়াবা না শক্তি দেওয়ার জন্য? অবশ্যই খাওয়াবা। তাই তুমি যে দুর্বল হয়ে গেছে তাকে তুমি মিথাইল অরেঞ্জ মিথাইল রেড খাওয়াও, তাকে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড খাওয়াও। ধরো দুইটাই দেওয়া আছে পরীক্ষায়, তুমি কি দিবা? অরেঞ্জটাই বেশি প্রায়োরিটি দিবা। ঠিক আছে, দুর্বল হয়ে গেলে কি খাওয়াইতে হবে? অবশ্যই ক্ষার নিয়ে বারবার কথা বলবো আমি, যে দুর্বল ক্ষার, যে দুর্বল হয়ে গেছে তাকে অরেঞ্জ খাওয়াও অথবা রেড খাওয়াও। এরপরে সবল, যে সবল, সবল মানে তো ফার্স্ট, এই ফার্স্ট কে ছিল ফেনফথেলিন, তাই সবলে ভাইয়া ফেনফথেলিন থাকবে। এই ফেনফথেলিন, থেলিন থাইমাল ব্লু, ফেনফথেলিন থাইমাল ব্লু, থাইমাল ব্লু। এখন দুইটাই আছে, ফেনফথেলিন প্রায়োরিটি পাবে, ফেনফথেলিন কি পাবে? প্রায়োরিটি পাবে। এখন দুইটাই দুর্বল ভাইয়া, ঠিক আছে না? দুইটাই দুর্বল হলে তো কিছু করার নাই, তাই যে কোনো নির্দেশক দেওয়া যাবে না, এখানে কোনো নির্দেশক ব্যবহার করা যাবে না। তারপর তো এখানে পড়াশোনা করতো, যে কোনো নির্দেশকের পড়াশোনা কিছু নাই, লাগে না। তাহলে এই দুইটা নিয়ে পড়তে হবে। দুর্বল হলে খাওয়াবা মিথাইল অরেঞ্জ মিথাইল রেড, ঠিক আছে, অরেঞ্জ মানে খাওয়াতে হবে দুর্বল হলে। আর সবল মানে ফার্স্ট, হয় ফার্স্ট মানে ফেনফথেলিন, পড়া শেষ। এবার আসে পিএইচ গুলো। তাহলে আলটিমেটলি বললাম সবল অ্যাসিড সবল ক্ষার হলে 4 থেকে 10। সুবিধা কি আমাদের? যদি বলে নিরপেক্ষর পিএইচ কত? 7। তাহলে যখন দুর্বল ক্ষার হবে, দুর্বল ক্ষার মানে অবশ্যই কমন সেন্স 7 এর কম হবে, ঠিক তো? আমরা 0 থেকে 14 রেঞ্জ ধরি, 7 এর উপরে গেলে হয় ক্ষার, নিচে হলে অ্যাসিড, ঠিক না? তাহলে অবশ্যই যেহেতু দুর্বল ক্ষার তাই 7 এর কম, ঠিক তো? তাহলে দেখো ভাইয়া কত কম, 4 থেকে 7, কারণ 4টা পারতে হবে, 4 সর্বনিম্ন রেঞ্জ, এরপরে আসবে না, তাই 4 থেকে 7, 4 থেকে 7। সবল অ্যাসিড সবল ক্ষার 4 থেকে 10, দুর্বল হলে 4 থেকে 7, 4 থেকে 7, কারণ 7 এর কম হবে। এরপর আসো সবল ক্ষার, সবল মানে বেশি হবে 7 এর, কত বেশি হবে? সর্বোচ্চ কত? 10, 10। এখন 7 তো হবে না, 7 তো নিরপেক্ষ, তাই 8 থেকে 10 বলতে হবে, 8 থেকে 10। তাহলে ভাইয়া সবল অ্যাসিড সবল ক্ষার 4 থেকে 10, দুর্বল হলে 7 এর কম মানে 4 থেকে 7, সবল মানে বেশি, সবল ক্ষার মানে বেশি, তো বেশি মানে কি? বেশি মানে ভাইয়া সর্বোচ্চ 10 ছিল, 7 তো হবে না, তাই 8 থেকে 10, 8 থেকে 10। এবার আসো প্রশমন বিন্দুতে পিএইচ। যেহেতু সবল অ্যাসিড সবল ক্ষার, এটা বিক্রিয়া করে লবণ পানি বানায় এবং লবণটা নিরপেক্ষ হয়, তাই পিএইচ 7 হবে। দেখো ভাইয়া 4 থেকে 7, তাহলে 4 থেকে 7 এর মধ্যে হবে কত? 5, 5.27। দেখো 5 আর 2 যোগ করলে কত হয়? 7, তাই পরেরটা 7। যেহেতু 4 থেকে 7 ছিল তাই 5 আর 2 যোগ করে 7 বানাইলাম, তাহলে 5.27, 5 এর সাথে 2 যোগ করলে 7 হয়, 7 ছিল 7, 7 কত কত হয়? 5 আর 2 মিলে 7 হয়। 8 থেকে 10, দেখো ভাই 8 থেকে 10, 8 পেয়েছি, 8 এরপরে দেবা 8 সমান করছিলাম না, 5 আর 2 এ 7, তেমনি 8 পরে 8, তাহলে 8, 8.8, 7, 5.27। এবং এখানে কোনো কিছু লাগবে না যেহেতু দুইটাই দুর্বল। আশা করতেছি এই জায়গাটুকু আমরা পারবো। এবার আসো ভাইয়া আমাদের 4 অধ্যায়ে যাব। আমাদের কয়েকটা সেলের কি দেওয়া আছে? ভোল্টেজ দেওয়া আছে, এটা খুবই সহজ। দেখো বলছে শুষ্ক কোষ বা ড্রাই সেল। আর ড্রাই মানে কি? শুষ্ক। ডাই ডের, ডের মানে কত? 1.5, ডাই ডের, মুখে বলো ডাই ডের। দেখো লেড অ্যাসিড কার ব্যাটারি, আসলে এই লেড অ্যাসিড কার ব্যাটারি থাকে 6টা, 6টাকে সমান্তরালে যুক্ত করে 12টা বানানো হয়, বুঝছো? 12 ভোল্ট বানানো হয়, প্রতিটা ব্যাটারির ভোল্ট হচ্ছে 2 ভোল্ট। এখন কেমনে পড়বো? লয়কার ড, ড থেকে 2, এই যে ড থেকে 2, লে দে কি দে, দিতে দে 2 দে, তো ড থেকে 2, দেখো ড থেকে 2, ড থেকে 2 দিব। হাইড্রোজেন, বলো হাইড্রোজেন মানে পারমাণবিক সংখ্যা 1, তাই থাকবে 1, বলো হাই 1 2 3, হাই 1 2 3, তাহলে 1 2 3, হাই 1 2 3।
লিথিয়াম পারমাণবিক সংখ্যা কত 3, তাই লিথিয়ামের অবশ্যই 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 আয়ন ব্যাটারি বলতে হবে। লিথিয়াম ব্যাটারির তোমাদের ভোল্টেজ দেওয়া নাই বইয়ে, ঠিক আছে। তাই লিথিয়ামের যেহেতু পারমাণবিক সংখ্যা 3, তাই হবে 3.70, 3 পড়লে হবে। ওকে, লিথিয়াম আয়ন ব্যাটারি কত 3.70। আমি হলে কোশ্চেন করতাম 3.70 কার ভোল্ট, লিথিয়াম ব্যাটারি না লিথিয়াম আয়ন? অবশ্যই লিথিয়াম আয়ন। লিথিয়াম ব্যাটারি বলে কোনো কিছু তোমাদের বইয়ে দেওয়া নাই, লিথিয়াম আয়ন ব্যাটারি, রিচার্জেবল ব্যাটারি। তারপরে ক্যালকুলেটর মার্কারি ব্যাটারি, ক্যালকুলেটর সিলভার ব্যাটারি। ভাই ক্যালকুলেটর মানুষ কটা কিনে? একটাই তো কিনে না, তাহলে 1 এবং 1। সিলভার 60, সিলভার 60, সিলভার 60, তাহলে এটা যেহেতু 60, তাহলে মার্কারিটা হচ্ছে 30, মার্কারি 30। খুবই সহজ, দেখো ভাই, ডাই ডের লেডের 10 থেকে 2, 10 থেকে 2, হাই 1 2 3, হাইড্রোজেন 1 2 3, আর হচ্ছে লিথিয়াম আয়ন, লিথিয়াম পারমাণবিক সংখ্যা 3, তাই 3, আর ক্যালকুলেটর একটা গেলায় তাই 1, যেহেতু সিলভার 60, বাকিটা 30 মার্কারি। ঠিক আছে, আশা করতে আছি তোমাদের ইএমএফ নিয়ে জীবনে কোনো প্রবলেম আর হবে না। এরপরে আসো ভাইয়া বিরঞ্জক নিয়ে পড়াশোনা। আমাদের 3 অধ্যায়ে 3টা বিরঞ্জক আছে, 3 অধ্যায়ে 3টা বিরঞ্জক, বুঝছো? তাহলে বিরঞ্জক হচ্ছে 3টা, যারা বর্ণ কি করে দেয়, সাদা করে দেয়। তাহলে বিরঞ্জক কয়টা? 3টা, সেটা হচ্ছে ক্লোরিন, পারক্সাইড, SO2, সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড না, এটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। ক্লোরিন, ক্লোরিন পাওয়ার দেখছো, ক্লোরিনটা কিন্তু ভাইয়া সবল, বাকি দুইটা হচ্ছে দুর্বল হয়। ক্লোরিন, পারক্সাইড, SO2, মুখস্থ করো আমার সাথে সাথে। ক্লোরিন, পারক্সাইড, SO2, তার মধ্যে ক্লোরিন সবল এবং বাকি দুইটা দুর্বল। যে পার্লারে গিয়ে চুল কেটে সোনালী কালার করে, এটা এই পারক্সাইড দিয়ে করে। কি দিয়ে করে ভাই? পারক্সাইড দিয়ে কি করে? এই চুলকে মানুষ সোনালী করে। আশা করতেছি কনসেপ্টটা পারবা। এরপরে আসো জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে কারা কারা। তার আগে আমি দুইটা লিখেছি কথা, একটা হচ্ছে যৌগ, একটা হচ্ছে আয়ন, ঠিক তো? তাহলে জারক এবং বিজারক উভয় রূপে কাজ করতে পারে, যৌগ হতে পারে, আয়নও হতে পারে। আগে আমরা আয়নটা পড়ে আসি, আমার সাথে সাথে বলো বলো ব্যতিক্রম। ব্যতিক্রম তোমরা দুইটা জিনিস আসলে জানো, ব্যতিক্রম মানে তোমাদের মাথায় দুইটা জিনিস আগে আসে, ক্রোমিয়াম 24 এবং কপার হচ্ছে 29, ঠিক তো? এদের ইলেকট্রন বিন্যাস কি দেখায় বলতো? ব্যতিক্রম দেখায়, ব্যতিক্রম দেখায়। তাহলে যেহেতু আমরা ব্যতিক্রম বলবো, লোহা টিন পাবো। আমরা কি কি পাবো বলতো? বলো ব্যতিক্রম, লোহা টিন পাবো। এই আয়নগুলো কি হতে পারে? জারক এবং বিজারক উভয় রূপে কাজ করতে পারে। অবশ্যই মারাত্মক কথা বলতে হবে, ক্রোমিয়াম 3+, অন্য কোনো আয়ন হবে না। কপার প্লাস, অন্য কোনো আয়ন নিতে পারবো না। ক্রোমিয়াম 3+, কপার প্লাস, ব্যতিক্রম লোহা টিন পাবো, বাকি সবগুলাই 2। লোহা 2+, টিন 2+, লেড 2+। আশা করছি বুঝছো, ঠিক আছে? চলো ভাইয়া, আমরা পড়ছিলাম আয়ন এবং যৌগ, যারা জারক এবং বিজারক রূপে কাজ করে। তাহলে আয়ন কি ছিল? ব্যতিক্রম লোহা টিন পাবো, মুখে বলো ব্যতিক্রম লোহা টিন পাবো, ব্যতিক্রম লোহা টিন পাবো, পাগলা হেঁটে পড়তে পড়তে ব্যতিক্রম লোহা টিন পাবো, লোহা টিন পাবো বলতে থাকবে, ঠিক আছে? ব্যতিক্রম লোহা টিন পাবো। ব্যতিক্রম কি ছিল? কপার, ক্রোমিয়াম। কপার 3+, ক্রোমিয়াম শুধু প্লাস, আর বাকিগুলো +2 আয়ন, আয়রন 2+, লোহা টিন, এসএন টিন, এ টিন 2+, আবার পাবো লেড পাবো, ঠিক আছে, পিবি, লেড হচ্ছে পিবি 2+। এবং আসো এবার যৌগ, ঠিক আছে? যৌগ থেকে এবার মেডিকেলে কোশ্চেন হয়েছিল। দেখো ভাইয়া, আয়রন যেহেতু 2+, তাই 2+ অবশ্যই এর জারণ সংখ্যা ব্যবহার হবে। দেখো আয়রন 2+ জারণ সংখ্যা FeO এর সঙ্গে বসেছো, ফেরাস সালফেট এর সঙ্গেও কিন্তু বসেছে, দেখছো? এই ফেরাস সালফেট এখানে কিন্তু 2 যোজনী ব্যবহার হয়েছে। তাহলে কমন সেন্সলি বলতে পারবো এই দুইটা অবশ্যই যৌগ, দুইটা জারক এবং বিজারক রূপে কাজ করবে। আমি একটা সিকোয়েন্সে লিখেছি, যেমন এখানে দেখো অক্সিজেন একটা করে আছে, এখানে 2টা করে আছে, এখানে 3টা করে আছে, দেখতে পাচ্ছো? দেখতে পাওয়া উচিত, একটা করে অক্সিজেন, 2টা করে, 3টা করে। এখন ধরো সব গালায় তুলে দিল, প্রায়োরিটি পাবে যাদের 2টা করে অক্সিজেন আছে, যেমন এখানে SO2, H2O2, এরা সব সময় প্রায়োরিটি পাবে, বুঝছো কথা? সবগুলো থাকলে প্রায়োরিটি কে পাবে? যাদের 2টা করে অক্সিজেন আছে। তাহলে দেখো FeO, FeSO4 কি করে বুঝলাম? কারণ এই যে লোহা টিন পাবো পড়লাম, এই লোহা যে 2+, এই 2+টা এখানে ব্যবহার হয়েছে। 2+ দিয়ে তুমি যে কোনো যৌগ লেখো, সেটা জারক বিজারক হবে, কথা বুঝছো? তার সাথে নো 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 নো, আমি জারক এবং বিজারক, ঠিক? নো, আমি জারক এবং বিজারক। আর SO2, H2O2, এই দুটাকে চিনতে পারছো? এই দেখো ভাইয়া, বিরঞ্জক, দুর্বল বিরঞ্জক,
তাহলে SO2 H2O2 এই দুইটা কি, এই দুইটা হচ্ছে আমাদের জারক এবং বিজারক রূপে কাজ করে। তার সাথে O3HNO3, দেখো O3HNO3 তিনটা অক্সিজেন, এখানে অক্সিজেন তিনটা, O3HO3, তাহলে আয়রনের দুই যোজনে ব্যবহার হবে FeO FeSO4। নো নো নো, আমি জারক এবং বিজারক। তার সাথে SO2 H2O2 দুর্বল বিরঞ্জক, ঠিক আছে। এরপরে কি, এরপরে O3HNO3 O3HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড। তাহলে এগুলো হচ্ছে জারক এবং বিজারক। তাহলে আয়ন কি ছিল, ব্যতিক্রম লোহা 10 পাবো, আয়নের দুই যোজনই ব্যবহার করতে হবে, ঠিক আছে। নো নো, জারক এবং বিজারক। তার সাথে কি ছিল, দুর্বল বিরঞ্জক, তার সাথে O3 এবং HNO3। আশা করতেছি তোমরা জারক এবং বিজারক উভয় রূপে কারা কাজ করে সেটা পেরে যাবা। এবারে একটু বেসিক বোঝাই জারক এবং বিজারকে, ঠিক আছে। তার আগে আমি একটু বিরতি নিই। চলো ভাইয়া আমরা জারণ এবং বিজারণের বেসিক কনসেপ্টটা শিখে আসি। ভাইয়া জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন। তাহলে ইলেকট্রনের ছাড়ন, যখন সে ইলেকট্রন ছেড়ে দিবে, অবশ্যই ইলেকট্রন ছেড়ে দিলে ইলেকট্রন কমে যাবে, তাই এটাকে বলতে পারে ইলেকট্রন কম, ঠিক তো। তাহলে জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, ইলেকট্রন ছেড়ে দিলে ভাইয়া ইলেকট্রন কমে যায়, তো জারণে কি হবে, ইলেকট্রন কিন্তু কমে যাবে। আর বিজারণ মানে কি, ইলেকট্রন তার মানে গ্রহণ করবে, তার মানে ইলেকট্রন বাড়বে, ঠিক আছে। তো আমরা জারণ এবং বিজারণ সব থেকে চিনি যেটা হচ্ছে জারণ সংখ্যা দিয়ে, ঠিক আছে। জারণ এবং বিজারণ, জারণে কি হয়, ON অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা এখানে বাড়ে, কি হয়, ON অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা হচ্ছে ভাইয়া এখানে বাড়বে। আর এখানে ON নাম্বারটা কমবে, কি হবে, অক্সিডেশন নাম্বার কমবে। এটা হচ্ছে বেসিক জিনিস, এই জিনিসটা দিয়ে জারণ বিজারণ নির্ণয় করব। তাহলে ON-টা এখানে বাড়ে ভাইয়া, যেই জারণ হয়, যার জারণ হলে এটাকে আমরা বলি বিজারক বা বিজারক পদার্থ। তাহলে জারণ মানে কিন্তু বিজারক, এই কথাটা ভালো করে ঢোকাতে হবে, উল্টা কিন্তু জারণ মানে বিজারক। ভাইয়া জারণ এবং বিজারণ হচ্ছে মানুষের মতো। ধরো আমি জারণ, আমি মানুষকে কি বলবো, জারিত হ বলবো না, আমি যেটা করি সেটা মানুষকে কখনোই বলি না, ঠিক আছে। তো তাহলে নাম জারণ, তার মানে সে কি হবে, নিজের নাম জারণ, তার মানে সে নিজে জারিত হবে, নিজে কি হবে, জারিত হবে। জারণ নিজে জারণ করবে, কারণ নাম সেটা, কিন্তু সে অন্যকে কি বলবে, অন্যকে জারিত হতে বলবে না, অন্যকে আরেকটা উপদেশ দিবে, অন্যকে বিজারিত করবে। কথা কি বুঝছো ভাইরা? জারণ নিজে জারিত হয়, অন্যকে বিজারিত করে, ঠিক আছে। তো ঠিক আছে, আশা করতেছি কথাটা ক্লিয়ার। তো জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, ইলেকট্রন কমে যায়, এখানে অক্সিডেশন নাম্বার বাইরে যায়। জারণ মানে বিচারক পদার্থ, আর জারণ নিজের নাম জারণ, সে নিজে জারিত হবে, জারণ জারিত হয়, মিল আছে না। আর অন্যকে বলে বিজারিত হোক, অন্যকে বিজারিত করে মানে কি, জারণের অন্য মানে কি, বিজারণ, জারণের উল্টা হচ্ছে বিজারণ। তো জারণ নিজে জারিত হয়, অন্যকে বলতে আমরা বলছি বিজারণ, বিজারণকে সে বিজারিত করবে। কথাবার্তা ঠিক আছে তো। আর এখানে উল্টা, বিজারক মানে জারক। আমাদের যাই বলুক জারক বিজারক, আমরা চিন্তা করব না, আমরা সুন্দর করে জারণ এবং বিজারণে নিয়ে যাব। ধরো বললো জারক কোনটা, আমরা জারক চিন্তা করব না, আমরা চিন্তা করব বিজারণ কোনটা। কথা কি বুঝছো? আশা করতেছি। তাহলে বিজারণে কি হবে, বিজারণে হবে আলটিমেটলি, বিজারণ কি হবে, নিজে বিজারিত হবে, অন্যকে জারিত করবে, ঠিক আছে। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে আসলে বুঝে ফেলি কথাটা। দেখো ভাইয়া, আমরা লিখি আমরা একটা প্রতিস্থাপন বিক্রিয়া লিখেছি, ঠিক আছে। যদি আমরা কপারটাকে এখানে দিতাম, এখানে যদি জিঙ্ক দিতাম, বিক্রিয়া কিন্তু হতো না। প্রতিস্থাপন বিক্রিয়া লেখার ক্ষেত্রে তোমাদের সক্রিয়তা সিরিজ পড়তে হয়, মনে আছে, লিখে বা কানা, তার অধ্যায়ে তোমরা পড়ে আসো কথাটা। তাহলে এই যে এখান থেকে আলটিমেটলি দেখো তো কোথায় জারণ হয়েছে, কোথায় বিজারণ হয়েছে। দেখো তো ভাইয়া, জিঙ্ক হচ্ছে 0, মুক্ত অবস্থায় কোন মৌলের জারণ সংখ্যা 0 হয়, টোটাল যৌগ 0 হয়।
তাহলে এখানে সালফেট যদি 2 মাইনাস হয় অবশ্যই কপারের যোজন এখানে +2। এখানে চিন্তা করো কপার মুক্ত অবস্থায় তাই 0, জিঙ্ক এখানে +2, সালফেট এখানে -2। তাই দেখো তো জিঙ্ক ছিল 0, জারণ সংখ্যা কত 0, এখানে জারণ সংখ্যা কত +2। তাহলে এর জারণ সংখ্যা কিন্তু ভাইয়া বাড়ছে। কি হয়েছে? জারণ সংখ্যা এর বৃদ্ধি হয়েছে। আর জারণ সংখ্যা বাড়ে কার ক্ষেত্রে? জারণের ক্ষেত্রে। তাই এখানে আসলে জারণ হয়েছে। আর এই যদি জারণ হয় তার মানে এই কি পদার্থ? বিজারক পদার্থ। বিজারক পদার্থ। আর বিজারক জারণ তাহলে নিজের কি করবে? জারণ নিজে জারিত হবে আর অন্যকে বিজারিত করবে। আসলে অন্যকে কি বলো? আমরা আসো কপার 2+ ছিল, ওখানে যে দেখো 0 হয়েছে, জারণ সংখ্যা কমে গেছে এখানে। তার মানে এটা কিন্তু ভাইয়া বিজারণ। কি? বিজারণ। দেখো ভাইয়া জারক নিজে জারিত হয়, তাহলে এখানে জিঙ্ক এখানে জারণ হয়েছে, জিঙ্ক 2+ এর না, ডান পাশ চিন্তা করব না, সবসময় বাম পাশ। তাহলে জিঙ্ক এই শুধুমাত্র জিঙ্কের কি হয়েছে? জারিত হয়েছে। বলা যায় না নিজে জারিত হয়। তাহলে জিঙ্ক এখন তো নিজে আছে, তাহলে এই জিঙ্ক নিজে জারিত হবে, অন্যকে বিজারিত করবে। অন্যকে মানে কি? বিজারণ। কি? বিজারণ কপার 2+, এই কপার 2+ কে কি করবে? সে বিজারিত করবে। একটা কথা সব সময় বলি, হ্যাঁ, জারণ কাদের হয়? জারণ মানে ইলেকট্রনের ছাড়ন। আর ইলেকট্রন ছাড়ে কারা? যারা হচ্ছে ধাতু হয়। কারা? যারা হচ্ছে ধাতু হয়। কি বললাম? যারা ধাতু তারা কিন্তু ইলেকট্রন ছেড়ে দেয়, ওদেরই আসলে জারণ হয়ে থাকে। তাহলে কথা কি বুঝলা? এখানে জিঙ্কের জারণ হয়েছে মানে জিঙ্ক জারিত হয়েছে, আর অন্যকে বিজারিত করে মানে কপারকে বিজারিত করে। আর জারণ তার মানে সে বিজারক পদার্থ। তাহলে এখানে জিঙ্ক হচ্ছে বিজারক, আর বাকিটা এখানে উল্টা। আমি আরেকটা কথা ক্লিয়ার করবো এখানে তোমাদের, মিশাই দিলাম। তা দেখো ভাইয়া, জারক এবং বিজারক, জারক এবং বিজারক আমাদের যাই বলুক না কেন, আমরা চিন্তা করব কি? চিন্তা করব হচ্ছে জারক মানে বিজারণ, আর বিজারক মানে কি? চিন্তা করব জারণ। বিজারণ কার হয়? শান্ত অধাতুর বিজারণ হয়। যেমন একটা আমি লিখলাম আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন, এদের কিন্তু ভাইয়া বিজারণ হয়, যেহেতু ওরা অধাতু, তার মানে তারা জারক। দেখো ভাইয়া এদের মাথায় কোন আয়ন নাই। কি নাই? আয়ন নাই। এরা কিন্তু ভাইয়া জারক বা বিজারণ। কিন্তু যখন এদের মাথায় আমি আয়ন দিব তখন কনসেপ্টটা পুরাই উল্টে যাবে, তখন এরা হয়ে যাবে বিজারক। বুঝো, অধাতু বিজারণ হয়, বাট অধাতুর আয়ন কিন্তু আবার জারক হয়, জারণ হয়। বুঝছো? বুঝছো কথা? বুঝছো? তাহলে অধাতু গুলো কি হয়? বিজারণ দেখায়। যেমন অধাতু গুলো লিখেছি, এরা বিজারণ দেখাবে, কিন্তু তার আয়ন গুলো সে আবার জারণ হয়ে যাবে। ঠিক আছে? জারণ মানে তারা বিজারক পদার্থ হবে। যেমন চিন্তা করো সোডিয়াম, সোডিয়াম, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম। এই যে সোডিয়াম ম্যাগনেসিয়াম, এরাদের জারণ হয় না, কারণ এরা হচ্ছে ধাতু, তাই এদের জারণ হয়। জারণ মানে কি? এরা বিজারক পদার্থ। তাহলে এদের যখন আমি আবার আয়ন লিখবো, সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2+, তখন কনসেপ্টটা পুরাই উল্টে যাবে। এদের জারণ হয়, বাট এদের আয়নের আবার বিজারণ হবে, বিজারণ হবে। আবারও বলছি, বুঝছো কথাগুলো? এখানে জারণ বিজারণের এই কনসেপ্টটুকুই আসলে কাজে লাগবে। আমরা সামনের দিকে আগাবো, কোনটা হচ্ছে কঠিন জারক, কোনটা তরল জারক, কোনটা গ্যাসীয় জারক, কোনটা বিজারক, এগুলো প্রত্যেকটা কিছুক্ষণ আমি কনসেপ্টটা ক্লিয়ার করবো অধ্যায়ে। তাহলে সামনের দিকে আগাই। তো চলো ভাইয়া, আমরা কোনটা গ্যাসীয় জারক, কোনটা তরল জারক, কোনটা কঠিন জারক এবং কোনটা গ্যাসীয় বিজারক, তরল বিজারক এবং কঠিন বিজারক, সেটা নিয়ে আমরা আসলে পড়াশোনা বলবো। ঠিক আছে? তোমরা জানো এটা কি লেভেলের ইম্পর্টেন্ট ভাইয়া। ঠিক আছে? তো চলো, গ্যাসীয় জারক কি? আমরা সকলে পড়তাম না, ওই যে হাইড্রোজেন বন্ধন দেখায় ফোন বা ফন, তোমরা যাই বলো, ফোন বা ফন, বলো ফোন ClS। গ্যাসীয় জারক, আগে জারক পড়বো পরে বিজারক পড়বো। গ্যাসীয় জারক কি? ফোন ClS। কেন পড়াচ্ছি? পরীক্ষায় ধাস করে দেখে অ্যান্সার করাটা একটু টাফ, এই মুখস্থ করাটাই ভালো। বুঝছো? তাহলে গ্যাসীয় জারক হচ্ছে ফোন ClS। আমি আবারও বলছি, গ্যাসীয় জারক কারা? ফোন ClS। F মানে হচ্ছে ফ্লোরিন 2, O মানে হচ্ছে O2O3, আর N মানে হচ্ছে NO2 SO2। দেখো সবার পরে কিন্তু আসলে 2 আছে, NO2 SO2, আর Cl মানে ক্লোরিন, ফন ClS। গ্যাসীয় জারক ফন ClS,
ফন সিএল এস। আশা করতেছি কনসেপ্টটা পারবা এটা। আসলে গ্যাসীয় বিজারকটা একটু দেখি। তো গ্যাসীয় বিজারক সাধারণত বিজারকের কি থাকে জানো? হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন থাকে। দেখো হাইড্রোজেন থাকে, হাইড্রোজেনের সাথে আসলে অক্সিজেনও থাকে, এভাবে চিন্তা করা যাবে না। প্রথমে হচ্ছে H2H2S। হাইড্রোজেন গ্যাস সবাই জানে। ভাইয়া বিজারক কেন হাইড্রোজেন? হাইড্রোজেন ধাতু না অধাতু বলো? আচ্ছা বিজারক কার হয়? জারণ যাদের হয়। হাইড্রোজেন সাধারণত ধাতু ধরে নেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে, বুঝছো? বেশিরভাগ ক্ষেত্রে কি ধরে নেওয়া হয়? ধাতু ধরে নেওয়া হয়। তাহলে হাইড্রোজেন, হাইড্রোজেন জি H2S হাইড্রোজেন সালফাইড, কার্বন মনোঅক্সাইড এবং CO2। তাহলে H2 তার সাথে H2S CO এবং হচ্ছে SO2O2। SO2O2 পড়ার কিছু নাই। এই যেহেতু ভাইয়া জারক এবং বিজারক দুই রূপেই কাজ করে। দেখো এখানে ছিল, এখানেও কিন্তু ভাইয়া আমাদের আছে, এখানেও কিন্তু আমাদের আছে। কথা কি বুঝছো? তার মানে H2H2S CO। শেষ পড়া। ওকে, তাহলে ফর্ম ClS H2H2S CO আলটিমেটলি SO2 লাগানো ওটা। তরল জারক কি? বইয়ের প্যারাই নাইট্রিক সালফিউরিক। তোমরা সকলে জানো ফ্লোরিন এবং ক্লোরিন হচ্ছে গ্যাস, ব্রোমিন হচ্ছে তরল এবং আয়োডিন হচ্ছে কঠিন। তোমরা এমনিতে বর্ণগুলো পারো, তোমরা বর্ণগুলো পারো না? যেমন ফ্লোরিন, এই ফ্লোরিনের বর্ণ কি? ফ্লোরিন ফিকে হলুদ। মুখে বলো ফ্লোরিন ফিকে হলুদ। তাহলে ক্লোরিন হবে সবুদা ভাব হলুদ, শীতের সবুজ, সবুদা ভাব হলুদ। আর ব্রোমিন হচ্ছে লাল বর্ণ এবং আয়োডিন হচ্ছে ভাইয়া বেগুনি বর্ণের হয়ে থাকে। ঠিক তো? তাহলে বলো বইয়ের প্যারাই নাইট্রিক এবং সালফিউরিক, বইয়ের প্যারাই নাইট্রিক সালফিউরিক। ফর্ম ClS বইয়ের প্যারাই নাইট্রিক সালফিউরিক। ও থেকে ব্রোমিন এমনি পারি, প্যারাই থেকে পারক্সাইড, নাইট্রিক সালফিউরিক, নাইট্রিক সালফিউরিক। এটা কিন্তু একেবারে সহজ। এরা হচ্ছে অবশ্যই ভাইয়া শক্তিশালী অ্যাসিড, এদের দুর্বলটাই আসলে আমাদের তরল বিচারক। কথা বুঝছো? HCl তরল, এটা না পারার কিচ্ছু নাই। আর ব্রোমিন তো জানি আমরা তরল, তাহলে HBr কি হবে? তরল হবে। যেহেতু হাইড্রোজেন লাগালে বিজারক হয়ে যাচ্ছে। তার সাথে আছে দেখো নাইট্রিক থেকে নাইটাস, একটা অক্সিজেন কমালে সাধারণত দুর্বল হয়ে যায়। নাইট্রিক নাইটাস। সালফিউরিক, এটা সালফিউরাস। 4 ছিল 3 হয়ে গেল, বুঝছো? 3 ছিল 2 হয়ে গেল। তাহলে কি হলো? বইয়ের প্যারাই নাইট্রিক সালফিউরিক। এখানেও সেম কথা, HCl তরল জানি, H তরল, হাইড্রোজেন গ্যাস তরল না, জানি তো, কমন সেন্স। HBr তরল, তার সাথে ছিল নাইটাস এবং সালফিউরাস, নাইট্রিক সালফিক থেকে নাইটাস সালফিউরাস। আর কঠিন জারক খুব ভালো করে পড়তে হবে, আয়োডিন হচ্ছে জারক। এখানে ফ্লোরিন ক্লোরিন, এখানে ব্রোমিন, এখানে হচ্ছে আয়োডিন। দেখো ভাইয়া FeCl3, এখানে হচ্ছে আয়রনের 3 যোজনী ব্যবহার করা হয়। কেন একটু বলি। আয়রন 3+, এর কি ইলেকট্রন ত্যাগ করা সম্ভব? ইলেকট্রন ত্যাগ করলে তো Fe4+ হয়ে যাবে, আর 4+ তো এক্সিট না। আয়রনের যোজনী কত কত হয়? +2 +3। তাহলে FeCl3 একে অবশ্যই কি করতে হবে? ইলেকট্রন গ্রহণ করতে হবে। ইলেকট্রন গ্রহণ করলে জারণ সংখ্যা কমে না বাড়ে? কমে, তাই Fe3 থেকে Fe2 হবে। তাই এই কিন্তু বিজারক আসলে জারক হয়, বুঝছো? তাহলে মনে রাখতে হবে জারক Fe3+, আর এখানে কিন্তু বিজারক Fe2+, Fe2+। তাহলে আয়রন Fe3+। আর তোমরা সকলে জানো এই অধ্যায় মানে ভাইয়া KMnO4 এবং K2Cr2O7 জারণ বিজারণ পড়তে গেলে। তাহলে এই দুইটা হচ্ছে জারক, এটা সবাই পারে, এটা হচ্ছে কঠিন জারক। তাহলে MnO2 এর বাচ্চা হচ্ছে MnO2, KCr2O7 এর বাচ্চা হচ্ছে KClO3। দেখছো না একটু ছোট ছোট হয়ে গেছে। তাহলে আয়োডিন তো পারবো এমনি, আয়রনের 3 যোজনী কিন্তু কঠিন জারক। তার সাথে কি আছে? KMnO4, K2Cr2O7। KMnO4 থেকে বাচ্চা হয়েছে MnO2, আর এখান থেকে KClO3 হয়েছে। আর কঠিন বিজারক পড়ার কিছু নাই, এখানে 2 যোজনী বললাম এবং অধিকাংশ ধাতু হয়, অধিকাংশ ধাতু। আর পড়তে পারো থায়োসালফাইড এবং হচ্ছে আলটিমেটলি অক্সালিক অ্যাসিড। ঠিক আছে, থায়োসালফাইড এবং অক্সালিক অ্যাসিড। তাহলে কি হবে? সোডিয়াম থায়োসায়ানাইড এবং হচ্ছে অক্সালিক অ্যাসিড, এটা হচ্ছে কঠিন বিজারক। আমি যদি একবার সামারি টানি, খুবই সহজ। গ্যাসীয় জারক ছিল ফন ClS, গ্যাসীয় বিজারক ছিল H2H2S, তার সাথে CO। শেষ। এখন তরল জারক আসো। তরল জারক হচ্ছে বইয়ের প্যারাই নাইট্রিক সালফিউরিক, বই থেকে ব্রোমিন, পারক্সাইড, নাইট্রিক সালফিউরিক। ওরে নাইটাস সালফিউরাস, তার সাথে কি ছিল? তার সাথে কিছুই না, HCl HBr। আর এখানে কঠিন জারককে আয়োডিন তো আছেই, তার সাথে Fe3+ যোজনী, আয়রনের 3 যোজনী। ঠিক আছে তো?
তার সাথে কি, তার সাথে আছে আমাদের ওই যেটা পড়ি K1O4 K2Cr2O7, KMnO4 এর হচ্ছে বাচ্চা হচ্ছে MnO2, আর K2Cr2O7 এর বাচ্চা KClO3। এখানে কি ছিল, এখানে হচ্ছে ভাইয়া কঠিন বিজারক সকল ধাতুগুলো পাবা, ঠিক আছে না, তার সাথে আয়রনের 2 যোজনী পাবা, তার সাথে পড়তে পারো সোডিয়াম থায়োসায়ানাইড এবং হচ্ছে অক্সালিক অ্যাসিড। ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি, ঠিক আছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।